দর্শক, আপনার আবেদনকৃত নামজারি বা মিউটেশন কেন বাতিল হচ্ছে সেটা কি আপনি জানেন? যদি না জেনে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য। তো কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক। আর তার আগে বলে রাখছি যে যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিন সবার আগে ভিডিওটি দেখার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইবার আছেন তাদেরকে জানাই ধন্যবাদ। তো এইবার আসা যাক কেন আপনার নামজারি আবেদনটি বাতিল হচ্ছে বারবার আবেদন করার পরেও। দেখা যাচ্ছে ভূমি সহকারী কর্মকর্তা আপনার নামজারির প্রস্তাবটি দিয়ে দিচ্ছে, কিন্তু সহকারী কমিশনার ভূমি বা এসি ল্যান্ড কেন বাতিল করে দিচ্ছে এ বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দিব। এই জিনিসটা ফলো করলে আপনারা অবশ্যই সফল হবেন। নামজারি আবেদনের প্রথম যে কারণে বাতিল হয় সেটি হচ্ছে যে ভূমি উন্নয়ন কর পরিষদ এর খাজনার রসিদ, যেটা আমরা অনেকেই দাখিলা বলি, খাজনা রসিদ বলি, যে যাই বলি। এই জিনিসটা যদি আপনি চলতি বছরে যদি খাজনা পরিশোধ না করেন সেক্ষেত্রে বাতিল হতে পারে। এখন 1433 চলছে, বিগত যে 1432-এ খাজনা আপনারা না দিয়ে 1432-এ নামজারি আবেদন করেছিলেন তাদের এই সমস্যা অনেকেরই হয়েছে। এখন নতুন যে 1433 চলছে 26-27 অর্থ বছরে, এখন যদি কেউ নতুন করে নামজারি আবেদন করতে চান তাহলে প্রথমে আপনাকে ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে হবে। তারপরে দ্বিতীয় যে বিষয়টি আসছে সেটি হচ্ছে যে মূল কাগজপাতি। এখানে কি কি কাগজপাতির প্রয়োজন হচ্ছে সে বিষয়ে একটু আলোকপাত করা যাক। সেটি হচ্ছে যে দলিল, যেহেতু কেনা সম্পত্তি সম্পর্কে একটু আলোচনা করব। তারপর ওয়ারিশ। আপনার দলিল, যে দলিলটি আছে সে দলিলের যে নকল কপি আপনি তুলেছেন, ধরুন সপ্তাহখানেক আগে বা 7 দিন আগে রেজিস্ট্রি হয়েছে, আপনি মূল দলিল এখনও পাননি, পাবেন 4-5 বছর পরে। তো এই মুহূর্তে আপনাকে সাব রেজিস্ট্রার অফিস থেকে আপনাকে নকল তোলার জন্য আবেদন করতে হবে। প্রয়োজনীয় তথ্যগুলো দিয়ে নকল উঠাতে হবে। নকল উঠানোর পরে সেই নকলের একটা অরিজিনাল কপি দেয় ওখান থেকে। সেই নকলের অরিজিনাল কপিটা নিয়ে আপনি আপলোড করবেন, প্রত্যেক পাতা স্ক্যান করবেন, এপিট ওপিটে যদি কোনো কিছু লেখা থাকে সে লেখা সহ স্ক্যান করবেন। আর যদি কোনো কিছু লেখা না থাকে এপিট ওপিট পরবর্তী পেজে, তাহলে সেটা স্ক্যান করার প্রয়োজন পড়ছে না। তো দলিলের স্ক্যানগুলো সম্পূর্ণ করবেন এবং সঠিকভাবে যেন পরিষ্কার হয়, বোঝা যায়। যদি অস্পষ্ট হয় তাহলে পারে সেটা আপলোড করবেন না। এটা অনেক সময় ভূমি সহকারী কর্মকর্তা এবং সহকারী কমিশনার ভূমি এসি ল্যান্ড ইনি দেখে থাকেন। আচ্ছা, যখন এই জিনিসটা তারা দেখছে যে সব দলিল স্ক্যান ঠিক আছে, তখন তারা পরবর্তী ধাপ অনুসরণ করে। সেটি হচ্ছে যে খতিয়ান বা পর্চা, এইটার আপনার মূল কপিটা স্ক্যান করবেন, স্পষ্টভাবে স্ক্যান করবেন, স্ক্যান করে আপলোড করবেন। কোথায় আপলোড করবেন সেটি বলে রাখছি। নিচের দিকে দেখতে পাবেন যে 3টি অপশন দেখাবে। 3টি অপশনে আপনি প্রথমটাই বা যে কোনো একটিতে আপনি আপলোড করে দিবেন। প্রথম যে ধাপ আছে সেই ধাপে আপনি আপলোড করবেন। তারপরে প্যান্টাগ্রাফ এরকম একটি আছে, সেখানে আপনি চাইলে ভূমি উন্নয়ন কর পরিষদ এর রসিদ আপনি আপলোড করবেন। আর যে নিচের 3য় নম্বরে যেটি আছে সেটি অন্যান্য, সেখানে আপনি আপনার ভোটার আইডি কার্ডের অরিজিনাল কপি যেটা আছে সেটা স্ক্যান করে আপলোড করবেন এবং প্রয়োজনীয় অন্যান্য তথ্যগুলো যদি থাকে সেগুলো আপনি আপলোড করে দিতে পারেন। এগুলো আপলোড করার পরে আপনাকে 1 কপি পাসপোর্ট সাইজের ছবির প্রয়োজন হচ্ছে মালিকের প্রোফাইলে। সদ্য তোলা রঙিন 1 কপি পাসপোর্ট সাইজের ছবি আপলোড করবেন এবং যখন নিবন্ধন করবেন তখন প্রোফাইলটা অবশ্যই 100% কমপ্লিট করবেন। সেখানে মালিকের প্রোফাইলটি আপনি প্রথমে কমপ্লিট করবেন 100%, সেখানে মালিকের ছবি আপলোড করবেন, ঠিকানা দিবেন। ঠিকানা দেওয়ার পরে আপনি নামজারির জন্য আবেদন করে দিবেন। নামজারির জন্য আবেদন করে দেওয়ার পরে
প্রথম মালিকের তথ্যগুলো অটোমেটিক্যালি স্বয়ংক্রিয়ভাবে আপনার ফিল আপ হয়ে যাবে। দ্বিতীয় মালিক থেকে শুরু হবে, আপনাকে ম্যানুয়ালি টাইপ করতে হবে। যদি কোনো কারণে যদি দেখা যাচ্ছে যে আপনি সঠিকভাবে আপলোড করেছেন, তারপরেও দেখা যাচ্ছে যে জাতীয় পরিচয়পত্র দ্বারা আপনার তথ্যটি যাচাই হয়নি, তখন বুঝবেন হয় সার্ভারে সমস্যা হয়েছে, না হয় আপনার ভোটার আইডি কার্ডের যে তথ্যগুলো আছে সেখানে কোনো সমস্যা হয়েছে। যেমন আপনি সংশোধনের আবেদন দিয়েছিলেন বা ব্যক্তিটি মারা গেছে, সেক্ষেত্রে এই সমস্যার সম্মুখীন হতে পারেন। তো বেশিরভাগ সময় দেখা যায় যে ভোটার আইডি কার্ডের তথ্যগুলো সম্পূর্ণ মানে আপলোড করার পরেও, ফিল আপ করার পরেও দেখা যাচ্ছে এই সমস্যাটি হচ্ছে যে ডেটাবেজে পাওয়া যাচ্ছে না, বা সার্ভারজনিত সমস্যার কারণে হতে পারে, অথবা আপনি ফর্মটি ফিল আপ করার সময় কোথাও ভুল হচ্ছে, একটু বারবার চেষ্টা করে দেখবেন। তারপরেও না হলে প্রথমে রিফ্রেশ করবেন, পুনরায় চেষ্টা করবেন, আশা করছি হয়ে যাবে। আচ্ছা, তারপরে যেটি আসছে দাতার যে তথ্যটি চাচ্ছে, সেখানে দাতা তথ্যটি দিবেন। ধরুন দাতা মৃত, সেক্ষেত্রে কি করবেন? দাতা যদি মৃত হয় তাহলে পারে সেখানে যদি ওয়ারিশ সনদের প্রয়োজন হচ্ছে, দাতার যে সন্তানাদি আছে তাদের তথ্য ওখানে দিবেন। ধরুন দলিলে একের অধিক দাতা আছে, যদি কোনো সময় যদি একজন দাতা থাকে তাহলে সেখানে দিবেন হচ্ছে মৃত একটি অপশন আছে, জীবিত একটি অপশন আছে, আপনি তখন মৃত দিবেন। যদি দাতা যদি দলিল রেজিস্ট্রি করার পরে মারা যায়, সেক্ষেত্রে ওয়ারিশ সনদের প্রয়োজন হচ্ছে না, বা ওয়ারিশদের কোনো কিছু প্রয়োজন হচ্ছে না। আর যদি দাতা রেজিস্ট্রি করার পূর্বেই মারা যায়, তাহলে সেখানে যদি সন্তানাদি বা স্ত্রী যাই হোক যদি বেচাকিনা করে, সেক্ষেত্রে ওয়ারিশ সনদের প্রয়োজন হচ্ছে। এবং এখানে দেখতে হবে কয়জন মালিক বেচাকিনা করছে, সেই তথ্যগুলো দেখতে হবে। যদি একের অধিক মালিক বেচাকিনা করে, তো সেখানে আপনি যে কোনো একজন মালিকের তথ্য দিবেন। দাতার প্রথম মালিকের তথ্যটাই দিবেন, প্রথম মালিকের তথ্যটা দিবেন এবং শেষে লিখবেন দিগড় বলতে দিং লিখে দিবেন। আচ্ছা, কোথায় দিং লিখে দিবেন সেটা বলছি, তবে ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে শুনবেন। প্রথমে যে দাতাটি রয়েছে, সেই দাতার যেমন হচ্ছে একজন ব্যক্তি মারা গেছে, যেমন আব্দুর রহিম মারা গেছেন, আব্দুল করিম তার সন্তান হচ্ছে, তো সে বিক্রয় করেছেন, সেক্ষেত্রে ওয়ারিশ সনদ নেবেন। নেওয়ার পরে আব্দুল করিমের যে তথ্যটি আছে সেটি ওখানে ফিল আপ করবেন। আর প্রথমে লিখবেন হচ্ছে যে মূল মালিক যে তার পিতা, সে পিতার নামটি দিবেন, কারণ আরএস পর্চায় সেই আব্দুর রহিমের নাম রয়েছে। আব্দুর রহিমের ছেলে হচ্ছে আব্দুল করিম, আব্দুর রহিমের নামটি দিবেন। তারপর তার মায়ের নাম দিবেন, বাবার নাম দিবেন। যদি মায়ের নাম না থাকে, তো সেক্ষেত্রে কী করবেন? মাতা লিখে দিবেন মায়ের নামের ওখানে। কোনো ড্যাশ বা কোনো ফুটা বা পয়েন্ট এগুলো দেওয়া যাবে না, মাতা লিখে দিবেন। তারপরে ওয়ারিশ ব্যক্তির নাম দিবেন ওখানে, যেহেতু আপনি মৃত সিলেক্ট করেছেন, তো সেখানে ওয়ারিশ লিখে দিবেন। ওয়ারিশদের যে কোনো একজনের নাম দিয়ে দিগড় লিখে দিবেন, দিং লিখে দিবেন। তারপরে জেলা, উপজেলা, বিভাগ ফিল আপ করে দিবেন। সেখানে নিচের দিকে ওখানে আরেকটু অপশন আছে, যে ওখানে মৃত ব্যক্তির সহিত এর সম্পর্ক কী, ওয়ারিশের সম্পর্ক কী, সেখানে আপনি ছেলে হলে পুত্র লিখে দিবেন, মেয়ে হলে কন্যা লিখে দিবেন। যদি স্ত্রী বিক্রয় করে, সেখানে আপনি স্ত্রী লিখে দিবেন। নিচেই ঠিকানা দিবেন এবং কতটুকু জমি সে বিক্রয় করেছে সেই জমির পরিমাণটা লিখে দিবেন। এবার আসা যাক ওয়ারিশের ক্ষেত্রে কি হয়। এখন তো আমরা সবাই জানি যে ডিজিটাল ওয়ারিশ সনদ তৈরি হচ্ছে। ডিজিটাল ওয়ারিশ সনদ আপনি আপনার নিকটস্থ পৌর থেকে অথবা ইউনিয়ন পরিষদ থেকে আপনি ওয়ারিশ সনদ সংগ্রহ করবেন। ওয়ারিশ সনদটি স্ক্যান করবেন, পূর্বের মতো যেভাবে দলিলের কথা বলছি সেভাবে স্ক্যান করবেন। পর্চা আপলোড করবেন, ভূমি উন্নয়ন কর রসিদ আপলোড করবেন, প্রত্যেকের ভোটার আইডি কার্ডের তথ্য আপলোড করবেন। এবার সঠিকভাবে মালিকের নামধাম লিখে দিবেন, জমির পরিমাণ লিখে দিবেন। এবং নামজারির আবেদনের ক্ষেত্রে প্রথমেই দিবেন যে ওয়ারিশ হিসাবে, না ক্রয় হিসাবে, না নামজারি হিসাবে, না আরএস হিসাবে, এইরকম কিছু অপশন থাকে। তো ওয়ারিশ হলে ওয়ারিশ দিবেন, যদি ক্রয় হয়ে থাকে তাহলে ক্রয় দিবেন, কারণ দলিল আছে আপনার।
এবার আসা যাক, যদি দলিল আর ওয়ারিশ একসাথে হয় সেক্ষেত্রে কি করবেন। সেক্ষেত্রে দলিল আর ওয়ারিশ যদি একসাথে হয় সেক্ষেত্রে দিবেন ওয়ারিশ এবং দলিল দুটো একসাথে অপশন সিলেক্ট করবেন। আবার এক্ষেত্রে যদি এইরকমটা হয় যে আরএস আছে এবং মিউটেশন আছে, সেক্ষেত্রে দুইটাই সিলেক্ট করবেন। এর ভিতরে যদি ওয়ারিশ আরএস মিউটেশন থাকে সেক্ষেত্রে কী করবেন, সেক্ষেত্রে সবগুলো একসাথে সিলেক্ট করে দিবেন। পর্যায়ক্রমে আস্তে আস্তে আপনি দলিলের তথ্য অ্যাড করার পরে ওয়ারিশের তথ্য অ্যাড দিবেন, তারপর দলিলের ভিতরে যদি নামজারি বা মিউটেশনের তথ্য থাকে সেটা লিখবেন, তারপরে আরএস থাকলে আরএস লিখবেন, লিখে আপনি জমির পরিমাণ জমির তথ্য দাগ এন্ট্রি দিবেন, দেওয়ার পরে পুনরায় আপনি চেক দিবেন, চেক দেওয়ার পরে পেমেন্ট গেটওয়েতে নিয়ে যাবে। এখন তো বর্তমানে সার্ভারজনিত সমস্যার কারণে বিকাশ নগদ এইগুলো দেখাচ্ছে না, তো ওখানে আপনি দেখতে পাবেন চালান আছে একটা অপশন। চালানের ওই অপশনটিতে যাওয়ার পরে আপনাকে চালান যে ওয়েবসাইট আছে, যে চালান গেটওয়ে আছে, সেখানে নিয়ে যাবে। নিচের দিকে দেখবেন যে মোবাইল ব্যাংকিং, তিনটি অপশন পাবেন, একটা কার্ড, এটা সরাসরি ব্যাংকিং, আর একটা আছে মোবাইল ব্যাংকিং। আপনি মাঝেরটা সিলেক্ট করবেন মোবাইল ব্যাংকিং। ওখানে দেখতে পারবেন বিকাশ, নগদ, রকেট, তারপরে ট্যাপ। আপনি যেটা পছন্দ করেন সেটাই আপনি সিলেক্ট করে তখন পেমেন্ট গেটওয়েতে যাবেন। ওখানে যাওয়ার পরে আপনি যখন আপনার বিকাশ বা নগদ নম্বর দিবেন, দেওয়ার পরে আপনার যে পরিমাণটা চাচ্ছে সেই পরিমাণটা অটোমেটিক্যালি নিয়ে নেবে। সেই নাম্বার দেওয়ার পরে ওটিপি ভেরিফাই করবেন। আপনারা তো সব জানেনই এই বিষয়ে। তো এখানে আরেকটি বিষয় বলে রাখি যে আপনার এখান থেকে চার্জ কেটে নিচ্ছে। আগে কিন্তু ফ্রিতেই হয়ে যেত, এখন চার্জ কেটে নিচ্ছে, কিছু পয়সা চার্জ কেটে নিচ্ছে, 20 পয়সা, যেমন 10 পয়সা, এইরকম চার্জ কেটে নিচ্ছে। নেওয়ার পর আপনার আবেদনটি সম্পূর্ণ হয়ে যাচ্ছে। এখানে দুটি কথা আর একটু আমি বাড়তি করে বলে রাখছি, যদি আপনার আবেদনটি সম্পূর্ণ হয়ে গেছে, টাকা কেটে নিছে, তারপরে দেখছেন যে আপনার আবেদন কপি পাচ্ছেন না কিন্তু টাকা কেটে নিয়েছে, তো আপনি কি করবেন, একটু অপেক্ষা করবেন। তারপরে যদি না হয় তাহলে আপনার ট্রানজ্যাকশন যে নম্বর আছে সেই নম্বর দিয়ে আপনি 16122 এই নম্বরে কল দিয়ে আপনি তাদের কাছে একটি কমপ্লেন রাখতে পারবেন। তারা আপনার তথ্য যাচাই করার জন্য আপনার ইউজার আইডি পাসওয়ার্ড চাইতে পারে, দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনি অপেক্ষা করবেন, তারপরে দেখবেন কিছু হয় কি না। তারপরেও যদি না হয় আপনি পুনরায় আপনি পেমেন্ট ক্যান্সেল করে নতুন করে আবার পেমেন্ট করবেন। পেমেন্ট করার পরে দেখবেন হয়ে যাবে, যদি সার্ভারের সমস্যা না থাকে। আরেকটি বিষয় জানিয়ে রাখছি যে আপনি ভূমি উন্নয়ন পরিশোধ করেছেন কিন্তু দাখিলা পাননি, এখনও টাকা কেটে নিয়েছে। আপনি আপনার অ্যাকাউন্টে দেখবেন পেমেন্ট রিকনসিলেশন একটি অপশন আছে, সেখানে যাবেন, আপনার ট্রানজ্যাকশন আইডি সেটা দিবেন, আপনি টাকার পরিমাণ দিবেন, তারিখ দিবেন এবং আপনার যে হোল্ডিং নম্বরটি আছে সেই হোল্ডিং নম্বর দিয়ে পরবর্তী স্টেপে ক্লিক করার পরে আপনার সাথে সাথে দাখিলাটি দিয়ে দিবে, যদি সার্ভারজনিত কারণে সমস্যা না হয়ে থাকে। সব কিছুই ঠিকঠাক থাকলে আপনি আবেদন করে দিবেন। আবেদন কোথায় জমা দিবেন, আপনি চাইলে ভূমি সহকারী কর্মকর্তার অফিসে দিতে পারেন, অথবা চাইলে আপনি আপনার সহকারী কমিশনার ভূমি স্যারের অফিসে আপনি জমা দিতে পারবেন। জমা দিলে আপনার ফোনে মেসেজের মাধ্যমে জানানো হবে আপনার কেস নাম্বার কত হয়েছে, নামজারি মামলা নম্বর কত হয়েছে। আপনার ওখান থেকে স্লিপের মাধ্যমে একটি তারিখ দিবে, শুনানির তারিখ, কিন্তু শুনানির তারিখে আপনাকে অবশ্যই যেতে হবে, মিস করা যাবে না, মিস করলে আপনার কেসটি বাতিল হয়ে যেতে পারে। এ হচ্ছে মিউটেশনের তথ্যগুলো, যে কি কেন বাতিল হয়, কী কারণে বাতিল হয়, আমরা কম বেশি শুনলাম। তো আজ আর ভিডিও আমি বড় করতে চাচ্ছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি শেয়ার করবেন বেশি বেশি সবার মাঝে, যেন সবাই অবগত হতে পারে। তো আপনারা সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরে নতুন আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।